তোমার জ্ঞান ফিরে তুমি দেখলে তুমি মঙ্গল গ্রহে সম্পূর্ণই একা। হ্যাঁ, মঙ্গল গ্রহে, পৃথিবীতে নয়। তখন তোমার অবস্থা কি হবে? হ্যাঁ, আজকের গল্পটি ঠিক এমনই। 6জন মহাকাশ বিজ্ঞানী মঙ্গল গ্রহে একটা রিসার্চ করতে যায় এবং সেখানে তাদের এক সঙ্গীকে ভুল করে ফেলে রেখে চলে আসে এবং সে কিভাবে মঙ্গল গ্রহে সম্পূর্ণ একাই 2 বছর কাটিয়েছিল সেই গল্পটি আজকে বলবো। তো চলো গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখতে পাই নাসা থেকে 6জন লোকের একটা টিম মঙ্গল গ্রহে গিয়েছে মাটির স্যাম্পেল কালেক্ট করার জন্য। এদের মঙ্গল গ্রহের মিশন ছিল 31 দিনের, কিন্তু হঠাৎ এরা জানতে পারে মঙ্গল গ্রহে একটা বিশাল বড় ঝড় আসতে চলেছে। ওই জন্য তাদের মিশন ওখানেই বন্ধ রাখতে হয় এবং এরা সবাই ওই মুহূর্তেই পৃথিবীতে আসার সিদ্ধান্ত নেয়। তাই সবাই দেরি না করে স্পেসশিপে চলে আসে, কিন্তু তাদের দলের একজন স্পেসশিপে আসার মুহূর্তেই একটা টাওয়ার এসে তার গায়ে লাগে এবং তাকে উড়িয়ে নিয়ে যায় এবং ঝড়ের তীব্রতায় সে অনেক দূরে হারিয়ে যায়। তার দলের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করে কিন্তু পারে না। এবারে এরা ভাবে মার্ক মানে যে হারিয়ে গেছে সে হয়তো ঝড়ের কবলে পড়ে মারাই গেছে, কারণ তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। তাই তারা সেখানে আর দেরি না করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এর পরের সিনে দেখতে পাই মার্ক এক জায়গায় বেহুশ হয়ে পড়ে আছে। তার এখন জ্ঞান ফিরেছে এবং সে খুব যন্ত্রণা অনুভব করে, কারণ তার বুকের কাছে একটা ছুচালো কিছু ঢুকে আছে। সে সেটিকে খুব কষ্ট করেই বার করে এবং সে তাদের শেল্টারে ফিরে আসে। মানে এখানে থাকার জন্য একটি ঘর তারা বানিয়েছিল, সেই শেল্টার। এর মধ্যে পৃথিবীর মতো মাধ্যাকর্ষণ শক্তি ও আবহাওয়া তৈরি করা ছিল। মার্ক কিন্তু এইবারে একটু ঘাবড়ে যায়, কারণ সে বুঝতে পারে মঙ্গল গ্রহে সে একাই আছে আর সে কোনোভাবেই নাসার সঙ্গে এখন যোগাযোগ করতে পারবে না, কারণ কালকের রাতের ওই ঝড়ে যোগাযোগ করার ডিভাইস বা অ্যান্টোনাগুলো সব নষ্ট হয়ে গেছে। আর নাসার পরবর্তী মিশন 4 বছর পরে, সুতরাং তাকে 4 বছর এখানে অপেক্ষা করতে হবে। এবারে মার্ক হিসাব করে দেখে তাদের সঙ্গে আনা 6 জনের খাবার 68 দিনের আছে। সেই খাবার যদি সে একাই খায় তাহলে কোনো মতে 400 দিন চলবে। মার্ক এইবারে ভাবে ওর কাছে তো মাত্র 400 দিনের খাবার আছে, তাহলে 4 বছর কি করে টিকে থাকবে। অনেক চিন্তা ভাবনার পরে মার্কের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভাবে মঙ্গল গ্রহে সে চাষ করবে, কারণ চাষবাস সম্বন্ধে একটু হলেও তার জ্ঞান ছিল। কিন্তু একটা সমস্যা, পৃথিবীর মাটি আর মঙ্গল গ্রহের মাটি তো এক নয়। সুতরাং চাষবাস করতে গেলে পৃথিবীর মতো আবহাওয়া ও মাটি তৈরি করতে হবে। ওই জন্য সে তার ক্যাম্পের এক সাইড আর্টিফিশিয়াল ভাবে পৃথিবীর মতো তৈরি করে এবং মাটির সঙ্গে নিজের মল মিশিয়ে মাটিকে উর্বর করে এবং তাদের সঙ্গে আনা আলু অর্ধেক সেখানে পুঁতে দেয়। কিন্তু এইবারে আর একটা বড় সমস্যার সম্মুখীন হয়, জল। যেটুকু জল মজুদ ছিল সেটুকু খাওয়ার জন্যই ঠিক আছে, চাষের জন্য তো অনেক জলের প্রয়োজন। এইবারে মার্ক রকেটের জ্বালানি থেকে হাইড্রোজেন গ্যাস বার করে এবং তার মধ্যে অক্সিজেন মিশিয়ে জল তৈরি করার চেষ্টা করে, কিন্তু সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটে যায়। মার্ক বুঝতে পারে না এমনটা কেন হলো। সে আবারও ট্রাই করে, কিন্তু আবারও বিস্ফোরণ ঘটে। সে তখন বুঝতে পারে তার শ্বাস প্রশ্বাস চলায় সেখানে অক্সিজেনের ঘাটতির কারণে এমনটা হচ্ছে। ওই জন্য সে এইবারে ঠিকঠাক ভাবে জোগাড় করে এবং সে এইবারে জল তৈরি করতে সক্ষম হয়। তো সে চাষ শুরু করার কিছুদিনের মধ্যেই লক্ষ্য করে সেখানে একটা আলুর চারা বেরিয়েছে। সে এটা দেখে খুব খুশি হয়ে যায়। আর এইদিকে পৃথিবীতে দেখা যায় মার্ককে মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং তার নামে সমাধিও তৈরি করা হয়েছে। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। একদিন নাসার একটি বৈজ্ঞানিক স্যাটেলাইটের মাধ্যমে কাজ করছিল এবং হঠাৎ তার খেয়াল পড়ে পৃথিবী থেকে যে সরঞ্জাম মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল এবং সেটি যে স্থানে রাখা হয়েছিল সেখানে নেই, অর্থাৎ সেখান থেকে সরানো হয়েছে। আসলে সেইগুলি ছিল সোলার প্যানেল। সেগুলি মার্কই সরিয়েছিল তার নিজের সুবিধার জন্য এবং এই বৈজ্ঞানিকটি তার সিনিয়রদের জানায় ঘটনাটি এবং তারা বুঝতে পারে মার্ক এখনো হয়তো বেঁচে আছে, নয়তো ওই জিনিসগুলি মঙ্গল গ্রহ থেকে সরবে কি করে। তো সিনিয়র বৈজ্ঞানিকটি বলে মার্ক যদি জীবিত থাকে আমরা বাঁচাতে পারবো না, কারণ ওকে বাঁচানোর জন্য যদি আমরা এখনই রওনা দেই তাহলে তাদের পৌঁছাতে কয়েক মাস সময় লেগে যাবে এবং তার মধ্যেই মার্ক খিদে তৃষ্ণায় মারা যাবে। ওই জন্য তারা সিদ্ধান্ত নেয় যেহেতু তাদের পরবর্তী মিশন 4 বছর পরে, তাই ছোট্ট একটি রকেটের সাহায্যে মার্কের কাছে খাবার দাবার পাঠিয়ে দেবে। ততদিন মার্ক ওই খাবার দাবার খেয়ে বেঁচে থাকবে এবং 4 বছর পরে রকেট ওখানে পৌঁছালে মার্ক তাদের সঙ্গে চলে আসবে। কিন্তু এইবারে রিসার্চ করে দেখা যায় রকেটটি বানাতেই সময় লেগে যাবে 3 মাস আর মঙ্গল গ্রহে পৌঁছাতে লেগে যাবে 9 মাস, মানে মোটামুটি 1 বছর তো লেগেই যাবে। তো এইদিকে মঙ্গল গ্রহে দেখতে পাই মার্কের পোতা আলুর চারাগুলো বড় হয়ে গেছে এবং মার্ক খেতে খুব খুশি হয়। হ্যাঁ, হয়তো এটা খুব সাধারণই ব্যাপার, কিন্তু জীবনে সব আশা যখন শেষ হয়ে যায় তখন ছোট্ট কোনো জিনিসই আমাদেরকে খুব বড় আনন্দ দিতে পারে। এবং মার্ক সেখান থেকে আলুগুলো তুলে নেয় এবং যে আলুগুলো ছোট ছিল সেইগুলি আবার সে পুঁতে দেয়। সে এটাও ভাবছে এইভাবে সে আর কতদিন বাঁচবে, কারণ শরীরের তো একটা নির্দিষ্ট পরিমাণে খাদ্যের প্রয়োজন। তা যদি শরীর না পায় তাহলে সে তো দুর্বল হয়েই পড়বে। মার্ক নাসার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিন্তু পাচ্ছেই না।
তো এই রকমই একদিন সে মঙ্গল গ্রহের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, সেখানে একটা যন্ত্র পায়। এই যন্ত্রটির নাম পাথফাইন্ডার। এটি 1997 সালে এখানে পাঠানো হয়েছিল। এই পাথফাইন্ডার হচ্ছে বার্তাবাহক একটি যন্ত্র। মার্ক অনেক কষ্টে যন্ত্রটি চালু করে ফেলে। মার্ক জানতো যেহেতু এটা অনেক পুরনো দিনের একটা যন্ত্র, সেহেতু এই যন্ত্র দ্বারা সামান্য কিছু টেক্সট বা লো কোয়ালিটির ইমেজ ছাড়া আর কিছুই পাঠানো সম্ভব হবে না। এবারে সে পাথফাইন্ডারের ক্যামেরাটি অন করে এবং তার সামনে 3টে কাগজে মেসেজ লিখে ক্যামেরার সামনে রেখে দেয়। মাঝখানের কাগজটি লিখে রেখেছিল, আমার কোনো সিগন্যাল তোমাদের কাছে কি পৌঁছাচ্ছে? আর দুই পাশের কাগজে লিখে রেখেছিল, ইয়েস অর নো। তো কিছু মুহূর্ত কেটে যায়। হঠাৎ পাথফাইন্ডারের ক্যামেরাটি ইয়েস লেখা কাগজের দিকে ঘুরে যায়, অর্থাৎ পৃথিবীতে তার সিগন্যাল পৌঁছে গেছে। মার্ক এটা দেখে খুব খুশি হয়, তার জীবনে যেন জল এসছে। আজকে সে অনেক খুশি। এরপর থেকে মার্ক বিভিন্ন কোড ওয়ার্ডের সাহায্যে নাসার সঙ্গে যোগাযোগ করতে থাকে, কারণ পাথফাইন্ডার যন্ত্র যেহেতু পুরানো, তাই এর দ্বারা ভিডিও কলিং বা অডিও কলিং কিছুই করা যাবে না। আর মার্কের সঙ্গে থাকা সদস্যদের জানিয়ে দেওয়া হয় মার্ক মঙ্গল গ্রহে এখনো জীবিত। এইটা জানতে পেরে তারা অনেক হতাশ হয়ে পড়ে। আসলে তারা এখনো পৃথিবীতে পৌঁছায়নি। তো এরপরে বেশ কিছুদিন কেটে যায়। একদিন তার ক্যাম্পের কোনো রকম যান্ত্রিক সমস্যার কারণে ক্যাম্পের এক সাইড ব্লাস্ট করে এবং সে যাত্রায় সে কোনো রকমে বেঁচে গেলেও তার চাষ করা আলু গাছগুলি মারা যায় এবং মার্ক যে পৃথিবীর মতো পরিবেশ তৈরি করেছিল ওখানে, সেটাও নষ্ট হয়ে যায়। এর ফলে ওখানে আর চাষ করা সম্ভব নয়। সে খুব হতাশ হয়ে পড়ে। মার্ক এইবারে ক্যাম্পটি যাই হোক করে মেরামত করে এবং বিস্ফোরণে অনেক খাবারও নষ্ট হয়ে গেছে। আর যা খাবার আছে সেইগুলি হিসাব করে দেখে, আর মাত্র 609 দিন সে যাই হোক করে এই খাবারে চালাতে পারবে। তো নাসার কাছে এই খবরটি সে পাঠালে নাসা থেকে তাকে পরামর্শ দেওয়া হয় যে খাবারটা ও একদিনে খেত, সেই খাবারটি ওকে 3 দিন ধরে খেতে হবে। আর ওইদিকে নাসা থেকে যে রকেটটি পাঠানোর কথা ছিল, শেষবারের মতো চেকিং করে পাঠানোর নিয়মটি বাদ দিয়ে দেয়, কারণ এতে সময় নষ্ট হতো। এবং এরপরে বেশ কিছুদিনের মধ্যে রকেট তৈরি হয়ে যায় এবং তার মধ্যে খাদ্যদ্রব্য মজুত করে দেয় এবং নাসা সেটিকে লঞ্চ করে। রকেটটি কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ সেটিতে বিস্ফোরণ ঘটে যায় এবং মার্কের কাছে খাবার পাঠানোর শেষ রাস্তাটাও বন্ধ হয়ে যায়। নাসা যদি রকেটটি পাঠানোর আগে দ্বিতীয়বার চেক করে নিত, একটু না হয় সময়ই নষ্ট হতো, তাহলে আজকে আর এই ঘটনা ঘটতো না। এই সংবাদ মার্কের কাছে পৌঁছালে সে হতাশ হয়ে পড়ে, কারণ নাসার পরবর্তী প্রজেক্ট 4 বছর পরে। তার মধ্যেই সে তো না খেতে পেয়ে মারা যাবে। সে এইবারে বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। তো মার্ক তার বাবা মার জন্য একটি মেসেজ নাসার কাছে পাঠিয়ে দেয় যে তার মৃত্যুর জন্য তারা যেন কখনো কষ্ট না পায়। তাদের ছেলেদের কাজকে সম্মান করে, ভালোবাসে, তার জন্য সে মৃত্যুকেও হাসি মুখে স্বীকার করে নেবে। তো নাসা এইদিকে মার্কের বাঁচানোর পুরোপুরি আশাই ছেড়ে দিয়েছে। আর ঠিক তখনই চীন সিদ্ধান্ত নেয় তারা মার্ককে সাহায্য করবে, কারণ ওইদিকে চীনের স্পেসশিপ পুরোপুরি ভাবে প্রস্তুত ছিল। তো এর 28 দিন পর চায়নার সাহায্য নিয়ে আবার স্পেসশিপ লঞ্চের প্রস্তুতি নেওয়া হয়। আর ওইদিকে এই অ্যাস্ট্রোডাইনামিকে কাজ করা রিচ নামে একটি ছেলে মার্কের কাছে কিভাবে শর্টকাটে পৌঁছানো যাবে তার পদ্ধতি বলে। সে বলে ব্যাপারটা একটু রিস্কি হবে, কিন্তু এটাই সহজ পদ্ধতি। সে বলে মার্কের সঙ্গে থাকা সদস্যরা যে স্পেসশিপে করে পৃথিবীর দিকে আসছে, যা পৌঁছাতে এখনো 1 মাস সময় লাগবে। আর ওই স্পেসশিপটা যদি তার গতি বাড়িয়ে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীর একটা পাক খেয়ে আবার যদি মঙ্গল গ্রহের দিকে এগিয়ে যায়, তাহলে কম সময়ের মধ্যেই ওরা মার্কের কাছে পৌঁছে যাবে। আর ওই স্পেসশিপটা যখন পৃথিবীর কাছে আসবে, তখন ওই চায়নার দেওয়া রকেটের সাহায্যে নাসা তাদের কাছে খাবার পৌঁছে দেবে। আর এর ফলে তাদের খাবারের সমস্যা থাকবে না। আর ওরা যখন মঙ্গল গ্রহে পৌঁছে যাবে, তখন সেখানে ল্যান্ড করবে না, কারণ ওরা যদি ল্যান্ড করে তাহলে ওরা আর ফিরে আসতে পারবে না, কারণ জ্বালানি শেষ হয়ে যাবে। তাই এরা মঙ্গল গ্রহে যাওয়ার পর মার্ককে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ থেকে একাই মহাশূন্যে আসতে হবে। অ্যানেমি নামে একটি মহাকাশযান যা আগে থেকেই মঙ্গল গ্রহে রাখা ছিল, ওটার সাহায্যেই মার্ককে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ছাড়াতে হবে। আর সেই সময় আমাদের পাঠানো স্পেসশিপ মার্ককে উদ্ধার করে নেবে। ক্রিসের এই প্ল্যানে নাসার ডিরেক্টররা রাজি হতে চায় না। তারা বলে আমরা একজনকে বাঁচানোর জন্য আরো 5 জনের জীবন ঝুঁকিপূর্ণ করতে পারি না। তবে তারা এটাও স্বীকার করে যদি তারা এই পদ্ধতি অবলম্বন করে তাহলে খুব তাড়াতাড়ি মার্কের কাছে এরা পৌঁছে যাবে। তবে যে স্পেসশিপটি পৃথিবীর দিকে আসছে, তাদের যাত্রাপথ আরো 533 দিন বেড়ে যাবে। তাই নাসা রাজি হয় না। আর মার্কের সদস্যদেরকেও, যারা স্পেসশিপে করে ফিরছে, তাদেরকেও এই বিষয়ে জানাতে বারণ করে দেওয়া হয়। কিন্তু নাসার একজন এই বিষয়টি তাদেরকে জানিয়ে দেয়। এই প্ল্যানটি শোনার পরে মার্কের সদস্যরা সিদ্ধান্ত নেয় তারা মার্ককে বাঁচাতে আবার মঙ্গলের দিকে যাত্রা করবে। তো এরা এইবারে নাসাকে কিছু না জানিয়েই স্পেসশিপটি মঙ্গল গ্রহের দিকে ঘুরিয়ে দেয়।
আর নাসার ডিরেক্টররা স্পেসশিপের দিক পরিবর্তন দেখে বুঝতে পারে তারা আসলে তাদের সঙ্গী মার্ক কে বাঁচানোর জন্য আবার তারা ফিরে যাচ্ছে। আর ওই জন্য স্পেসশিপটি যখন পৃথিবীর কাছে চলে আসে তখন চায়নার দেওয়া রকেটের সাহায্যে ওদের কাছে প্রয়োজনীয় খাবার দাবার পাঠিয়ে দেয় এবং খাবারগুলি নিয়ে স্পেসশিপটি মঙ্গল গ্রহের দিকে চলে যেতে থাকে। তো এই ঘটনার পরে 7 মাস কেটে গেছে। মার্ককে দেখতে পাই সে শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়েছে, কারণ ওই অল্প অল্প খেয়ে আর কতদিনই বা সে সুস্থ সবল থাকবে। তো এইবারে মার্ক নিজের ক্যাম্প ছেড়ে নাসার পরবর্তী মিশন সাইটের দিকে এগোতে লাগে, মানে যেখান থেকে সে আর কি ওই ছোট্ট স্পেসশিপের সাহায্যে মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি ছাড়াবে। মার্ক এখন যেখানে থাকে সেই জায়গা থেকে তার গন্তব্যের দূরত্ব হচ্ছে 3000 কিলোমিটার। তো মার্ক গাড়ি করে প্রতিদিন 70 কিমি করে এগোতে থাকে, কারণ তার গাড়ির ব্যাটারি শেষ হয়ে যেত এবং তারপরে সোলারে চার্জ করতে হতো। মার্ক এইভাবে প্রতিদিন 70 কিমি করে যায় এবং 13 ঘন্টা ব্যাটারিটিকে চার্জ করে, তারপরে সে আবার চলতে শুরু করে। তো এই রকমই একদিন সে তার গন্তব্যে পৌঁছে যায়, মানে সেই মহাকাশ যানের কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে আসার পরেও মার্ক একটা সমস্যার সম্মুখীন হয়। মহাকাশ যানটির ভিতরে যে পরিমাণে জ্বালানি আছে তার দ্বারা এটি মঙ্গলের মাধ্যাকর্ষণ শক্তি ছাড়াতে পারবে না। তাই এইবারে মার্ক ওই মহাকাশ যানটিতে থাকা সমস্ত ভারী জিনিস ফেলে দিতে থাকে, কারণ তাকে যে কোনো উপায়েই মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাশূন্যে পৌঁছাতেই হবে। কারণ যে স্পেসশিপটি আসছে সেটা যদি একবার মঙ্গল গ্রহে ল্যান্ড করে তাহলে আর কখনোই কেউই পৃথিবীতে ফিরতে পারবে না। এইবারে মার্ক তার মহাকাশ যানটি মঙ্গল থেকে টেক অফ করে এবং সেটি মহাশূন্যে উঠতে শুরু করে। আর এইদিকে মার্কের ওই 5 জন সঙ্গী মার্কের সঙ্গে রেডিও সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এইদিকে মার্কের স্পেসশিপ অতিরিক্ত হালকা হয়ে যাওয়ায় তার মধ্যে খুব চাপ সৃষ্টি হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। আর এই কারণে ওই 5 জনের সঙ্গে মার্কের কোনো রকম যোগাযোগই হয় না। তবে কিছুক্ষণ পরে মার্কের জ্ঞান ফেরে এবং সে যোগাযোগ করতে সক্ষম হয়। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তাদের স্পেসশিপের গতি এতই বেশি যে তারা মার্ককে ধরতেই পারবে না, 2 জন 2 দিকে ছিটকে বেরিয়ে যাবে। ওই জন্য মার্কের সদস্যরা যে স্পেসশিপে করে আসছিল তার একটা সাইড বোম ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া হয়। এর ফলে তাদের স্পেসশিপের গতিও কমে যায়। এবারে এরা দূর থেকে মার্ককে দেখতে পায়। এইবারে মার্ককে ধরার জন্য ওই 5 জন টিমের ক্যাপ্টেন একটি ফ্লাইং চেয়ারে করে নেমে আসতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার চেয়ারের সঙ্গে বাঁধা দড়িটি শেষ হয়ে যায়। কিন্তু মার্ক তখনও তার থেকে অনেক দূরেই ছিল। মার্ক বুঝতে পারে সে যদি ক্যাপ্টেনকে এই মুহূর্তেই না ধরতে পারে তাহলে সে এই মহাশূন্যেই হারিয়ে যাবে, মানে তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা। তো মার্ক এইবারে তার স্পেস স্যুটের হাতের কাছে একটা ছোট ফুটো করে দেয় এবং ওটা থেকে বেরোনো হাওয়ার চাপের কারণে সে এইবারে রকেটের মতো উড়ে তার ক্যাপ্টেনের কাছে পৌঁছে যায়। কিন্তু ক্যাপ্টেনের হাত ধরার পরেও তার গতির কারণে সে ক্যাপ্টেনের হাত ছাড়িয়ে বেরিয়ে যায়, কিন্তু চেয়ারের সঙ্গে বেঁধে রাখা দড়িটি সে কোনো রকমে ধরে ফেলে এবং বহু অপেক্ষার পরে বহু দিন সময় রাত অতিক্রম করে সে তার সদস্যদের কাছে আবার পৌঁছে যায় এবং তার সদস্যরাও খুব খুশি হয়। মার্কের তো খুশিই ধরে না, সে যেন ফিরে জীবন পেয়েছে। আর এদিকে নাসার বৈজ্ঞানিকরাও খুব খুশি হয়ে যায়, সাথে পৃথিবীর সমস্ত মানুষজনও খুশি হয়। তো এর পরের সিনে দেখতে পাই মার্ক পৃথিবীতে ফিরে এসে অনেকটা দিন কেটে গেছে এবং সে সবাইকে এখন ট্রেনিং দেয় যে আপৎকালীন পরিস্থিতিতে মঙ্গল গ্রহে কিভাবে বেঁচে থাকতে হবে। আর এখানেই গল্পটি শেষ হয়। তো কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।